ইফতারে নিমন্ত্রণ করেছি, আপনারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং মিডিয়ার সদস্যরাও আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন। আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকব, তাদের সাথেই থাকব। তাদের এখানে অনেকে খুব আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার, ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে, তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে, সেই অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো। প্রিয় নগরবাসী, আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক। আমরা এবারের ঈদটাকে নতুনভাবে, সুন্দরভাবে উদযাপন করতে চাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে যেহেতু নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই নতুন বাংলাদেশে আমাদের ঈদ আয়োজনটা আমরা যেভাবে দেখে আসছি, যত দিন যাচ্ছে ঈদের আয়োজনটা তত বেশি কালেকটিভ থেকে, সামাজিক থেকে সরে গিয়ে এটা অনেকটা ব্যক্তিগত কিংবা পারিবারিক উৎসবে রূপান্তরিত হচ্ছে এবং অনেকটাই আমরা দেখা যায় ঈদের দিন টিভি দেখে কিংবা ঘুমিয়ে কাটাচ্ছে, বিশেষ করে আমাদের জেনারেশন। সেই জায়গা থেকে এবারের ঈদটাকে আমরা নতুনভাবে আয়োজন করার, উদযাপন করার একটা উদ্যোগ নিচ্ছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ঠিক আমাদের যেভাবে গ্রামের ঈদগাহের পাশে ছোট করে মেলা থাকে, যেখানে বাচ্চারা কিংবা শিশু কিশোররা সেখানে কেনাকাটা করে এবং ঈদ উদযাপন করে, সেরকম মেলার আয়োজন থাকবে। একই সাথে আমরা আমাদের যেই পুরাতন ঐতিহ্য, সুলতানি আমলেও হয়েছে, সর্বশেষ 1800 সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পরে একটা ঈদ র্যালি করতো, ঈদ মিছিল করতো। আমরা সেই ঐতিহ্যকে আবার রিভাইভ করতে চাই। আমরা এবারের ঈদের নামাজের পর, জামাতের পর একটা ঈদ র্যালি আয়োজন করব, একটা বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, এবং সেই আয়োজনে নগরবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন এবার আমরা একসাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই, সবাই ঈদে একসাথে ঈদের নামাজ আদায় করি এবং যে ঈদ আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিলে অংশগ্রহণ করি এবং আনন্দ মিছিলের পরবর্তীতে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আমরা সে বিষয়ে কথা বলছি। সর্বোপরি আমরা আশা করছি যে আমাদের এই অঞ্চলের মানুষের ঈদ উদযাপনের যেই সংস্কৃতি, ঈদ উদযাপনের যেই কালচার রয়েছে সেটাকে আবার পুনরায় রিভাইভ করা এবং ঈদকে একটা কালেকটিভ অনুষ্ঠানে পরিণত করা এবং কারো ঈদ যেন
বোরিংভাবে না কাটে, কারো ঈদ যেন ঘরে বসে ঘুমিয়ে কিংবা টিভি দেখে না কাটে, সবাই যেন একসাথে আমরা ঈদকে সুন্দরভাবে আয়োজন করতে পারি। সেজন্য আমাদের এই আয়োজনে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। খুব ভালো লাগছে, কারণ সন্দ্বীপে আমার প্রথম আসা, আমি কখনোই আসিনি সন্দ্বীপ, আর জার্নিটাও সুন্দর। বিশেষত ভালো লাগছে যে সন্দ্বীপবাসীর সুবিধা হলো, যে তাদের যাতায়াতের একটা সুবিধা হয়ে গেল, এটা গেল একটা প্রসঙ্গ। আর আমি আসছি তো আমার নিজের কাজে আমি কিছু করব, যে আমাদের শিক্ষা কর্মকর্তারা আমার সঙ্গে রয়েছেন, আমরা দেখব যে সন্দ্বীপের প্রাইমারি এডুকেশন কেমন চলছে, সমস্যাগুলো কোথায় আছে, কি করা যায়, এই বিষয়গুলো দেখবো আমি। সেটাও তো খুব ভালো, কারণ এই আমার বাড়ি হচ্ছে হাওড় অঞ্চলে, ফলে আমি এই ধরনের সমস্যাগুলোর সম্বন্ধে পরিচিত। হ্যাঁ, ফলে এই রিমোট অঞ্চলগুলো, বিশেষত দ্বীপ, হাওড়, চর, এই সমস্যাগুলোর সঙ্গে আমি পরিচিত, ফলে এটা ভালো লাগছে যে মানুষের সুবিধা হবে যোগাযোগের ক্ষেত্রে। অবশ্যই খুব ভালো লাগছে এই জন্য যে আমরা উন্নয়ন বলতে আসলে বুঝি বড় বড় শহরে বড় বড় স্থাপনা, কিন্তু উন্নয়ন তো আসলে পৌঁছে দিতে হবে দেশের আপামর জনগোষ্ঠীর কাছে। সে হিসাবে এটা তো আসলে একটা যুগান্তকারী কাজ, যে এত দূরে থাকা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এমনকি নিকটবর্তী শহর থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন এমন একটা জায়গার যোগাযোগ ব্যবস্থা, যে যোগাযোগ এমন একটা জায়গার সাথে দেশের যোগাযোগের একটা ব্যবস্থা করে দেয়া যাচ্ছে। সন্দ্বীপবাসী আসলে অনেক আগে থেকে এসব স্বপ্ন দেখে আসছি, কিন্তু আমাদের দুর্বল প্রতিনিধি বা রাষ্ট্রের চিন্তা চেতনার মানুষগুলো তাদের যে দুর্বলতা দিয়েছেন বা আমাদেরকে তারা যে বিড়ম্বনার মধ্যে রেখেছিলেন যুগের পর যুগ, তারা সেটা এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, আমরা কিছু তুখোর মানুষ পেয়েছি, কিছু মেধাবী আমরা রাষ্ট্রের জন্য উপদেষ্টা পেয়েছি। ওনাদের মাধ্যমে আমরা অল্প দিনেই আমরা আমাদের সন্দ্বীপবাসী স্বপ্নটা পূরণ হতে দেখছি। শুধু বাংলাদেশ সন্দ্বীপের কথা বলবো না, আমাদের বাংলাদেশেও এইভাবে ওনারা চেঞ্জ করে ফেলবেন, সেটা আশা করি। আমাদের কষ্ট যেটা হয় সবসময় সেটা হলো যে আমরা ইমার্জেন্সি যে রোগী হয় আমরা কখনো তাদেরকে নিতে হলে খুব কষ্ট করে নিতে হয়, মানে তাদেরকে হয়তো গাড়িতে বসাইতে হয়, যে হয়তো ডেলিভারি রুগী তাকে শুয়ে নিতে হবে, বা প্যারালাইজ রুগী তাকে শুয়ে নিতে হবে, তাকে নিতে হয় ওই কোলে করে বা ইয়ে করে। তো আশা করি এখন আমরা অ্যাম্বুলেন্সে করে নিতে পারবো। এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আমরা কি ইয়েতে চলে আসছি, হ্যাঁ, উপকারগুলো আমরা পাবো। এদের আগে তো শেষ দেখা। এদের আগে তো শেষ দেখা। ভালো আছে। সাইডে আমরা আমি খেলাম তো মন খারাপ ভাই, এবার ঈদ কাটবেন কিরকম ভাই? আরে কি রাখুন না ভাই, আমরা যাবেন না ভিতরে। আজকে তামিম ইকবালের খেলা ছিল। তামিম সকালবেলা কিন্তু টসে যায় এবং সুস্থ টসে যায়। টসে যাওয়ার পরে একবার মাঠেও থাকে, মাঠে থাকার পরে সে অসুস্থ বোধ করার পরে সে কেপিজি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য চলে আসে এবং কেপিজি হাসপাতালে ভর্তি হয়। এখানকার ডাক্তাররা কিন্তু তাকে ছাড়বো না বলে ইয়ে করে, কিন্তু সে নিজের থেকেই সম্ভবত শিপনকে ফোন করে যে আমার জন্য একটা এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন, আমি ঢাকাতে চলে যাব।
তো এয়ার অ্যাম্বুলেন্সে ফোন করার পরে আমাকে শিপন যখন বলে যে একটা হেলিকপ্টার নামার ব্যবস্থা করেন, আমি অ্যাথলেটিক্স মাঠ এবং ক্রিকেট 1 নম্বর মাঠে নামার জন্য ব্যবস্থা করি। তো অ্যাথলেটিক্স মাঠে হেলিকপ্টারটা নামে। যখন হেলিকপ্টার নামে তখন এখানে তামিম মনে হয় শুনছে এবং জোর করেই সে বলে আমি সুস্থ আছি, আমার কিছু হয় নাই বলে সে ডাক্তারদেরকে বলে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপি যায়। কিন্তু বিকেএসপি যাওয়ার পরে এখানকার ডাক্তাররা তাকে মানা করেছে, ডাক্তার সাথেও যায় যে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেবে, কিন্তু এই মুহূর্তে তার তখন আর পালস পাওয়া যায় না। যখন আমরা এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে যাব তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। তার 10 মিনিট ওখানে বুকে চাপ দেওয়ার পরে কিছুটা পালস মানে পাইলে তাকে আবার করে কি আবার কেপিজিতে ভর্তি করায়। ওই মুহূর্তে ডাক্তার বলছে যে আমরা যদি এয়ারে তুলি হয়তো বা তামিমকে আর ফিরে পাবো না। তারপরে আবার এখানে নিয়ে আসার পরে ভিতরে তাকে ঢোকানো হয়, এমার্জেন্সিতে ঢোকানোর পরে উপরে তার অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্লক ধরা পড়ে এবং একটা ব্লক ধরাতে ওখানে রিং পরানো হয়। হাসপাতালের পক্ষ থেকে একটু আসলে একটু ব্রিফ করি। আমরা অ্যাকচুয়ালি খুব লম্বা কিছু করবো না, আমাদের হাতে অনেক কাজ আছে, আমরা সেগুলো করা দরকার। আপনারা সবাই জানেন যে জন্য আমাদের সবাই এখানে একসাথে হওয়া। আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে।